ঝাঁসি থেকে ওরছার দূরত্ব 25 কিলোমিটার। ওরছা ভ্রমণের জন্য অটো বা গাড়ি যে কোনোটাই করা যেতে পারে ঝাঁসি স্টেশন থেকে বা ঝাঁসি শহর থেকে। ওরছা ভ্রমণের ভিডিও আমি দুটি পর্বে করার সিদ্ধান্ত নিই, যার মধ্যে প্রথম পর্বে আমি আপনাদের দেখিয়েছি রামরাজা মন্দির, রামরাজ্য মিউজিয়াম, সেই সাথে চতুর্ভুজ মন্দির ও বেতোয়া নদীর তীরে ওরছার রাজাদের সমাধিক্ষেত্র অর্থাৎ ছত্রিস্থল ও লক্ষ্মী টেম্পল। আর আজকের পর্বে থাকবে ওরছা ফোর্টের ভ্রমণ কাহিনী, যা বুন্দেলা রাজা বা বুন্দেলখণ্ডের রাজাদের দ্বারা তৈরি আর বর্তমানে মধ্যপ্রদেশ সরকার দ্বারা নিয়ন্ত্রিত এই ফোর্ট। সো শুরু করা যাক আজকের ভিডিও। ওরছা ফোর্ট। বেতোয়া নদীর তীরে গড়ে ওঠা শহর হচ্ছে মধ্যপ্রদেশের ওরছা, আর এই ওরছার ফোর্টও কিন্তু বেতোয়ার তীরেই অবস্থিত। আমি এখন যে পুলটার উপর দাঁড়িয়ে আছি, এই পুলটাকে ক্রস করে এই যে গেটটা, এই গেটটার নাম হচ্ছে কান্টিলা দরওয়াজা। এই গেটটা বা এই দরজাটা ক্রস করে আপনাকে ঢুকতে হবে হচ্ছে ওরছা ফোর্টে। আর এই যে বেতোয়ার উপরে এই যে পুলটা, এই পুলটার নাম হচ্ছে আদোয়ারা পুল। এই ওরছা ফোর্ট কিন্তু এমপি গভর্নমেন্টের আন্ডারে আসছে, এটা এসআই আন্ডারে নয়। আর এই ফোর্টের প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য 50, আর যদি ফরেনার হয় 750। আর যদি কোনো ক্যামেরাকে ইউজ করে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা হয় সেক্ষেত্রে 400 টাকা চার্জেস আছে। যদি মনে করে থাকেন যে এখানে গাইড নিয়ে ঘুরবেন তাহলে সেই ফ্যাসিলিটিও কিন্তু রয়েছে। কি কি গাইড চার্জেস আছে আমি সেটা আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, যদি কেউ মনে করেন গাইড নিয়ে ঘুরবেন তো ঘুরতে পারেন। এই যে একটা টিকিট হচ্ছে এমপি স্টেট গভর্নমেন্টের, তার আন্ডারে যেগুলো পড়ছে সেটা এখানে লেখা রয়েছে। এখানে জাহাঙ্গীর মহল, রাজা মহল, চতুর্ভুজ মন্দির, মানে যেখানে সে ভুলভুলাইয়া আছে আপনাদেরকে এর আগেই আমি বললাম। এমনি মন্দির দর্শনের টিকিট নেই, কিন্তু ভুলভুলাইয়াটায় ঢুকতে গেলে এই টিকিটটা, এখানকার টিকিটটা ওখানে দেখাতে হবে। আর সেই সাথে আপনি লক্ষ্মী টেম্পল আর ছত্রি এই জিনিসগুলো আপনি পাবেন এই 50 টাকার টিকিটটায়। আরেকটা জিনিস বলে দিই, এখানে কিন্তু ওরছা ফোর্টে লাইট অ্যান্ড সাউন্ড শো এর বন্দোবস্ত রয়েছে। এখানে সামার এবং উইন্টার দুটো সিজনে দুরকম টাইমিং রয়েছে। কত কি চার্ট টাইমিং এভরিথিং আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখুন। ওরছা ফোর্টের এই ফার্স্ট পার্ট রাজামহলে এলে এই কর্নারের এই যে গ্রাউন্ডটা আমার আঙুল বরাবর, এই গ্রাউন্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি তোপখানা, মানে গোলা বারুদ এসবের রাখার যে স্টোরেজ সেটাকে বলছে তোপখানা। এবং তার ঠিক মুখোমুখি কর্নারে একটা বড় মতো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে দিওয়ানি আম। দিওয়ানি আম অর্থাৎ আম জনতার সঙ্গে রাজার যে সাক্ষাতের জায়গা, সেটাই হচ্ছে দেওয়ানি আম। বুন্দেলা রাজা রুদ্রপ্রতাপ 1531 এডিতে বুন্দেলখণ্ডের রাজধানী গড়কুন্দার থেকে সরিয়ে নিয়ে আসেন এই ওরছাতে। যা রুদ্রপ্রতাপের ছেলে পরবর্তীকালে রাজা ভারতীচাঁদ এই ওরছা নগরীতে এই ফোর্টের নির্মাণ কার্য শুরু করেন। বেতোয়ার তীরে এই ওরছা নগরী অ্যাকচুয়ালি আগে ঘন জঙ্গলে ঢাকা ছিল, এবং এই ঘন জঙ্গল আর বেতোয়া নদী এই দুটোর প্রাকৃতিক অবস্থানকে কাজে লাগিয়ে স্ট্র্যাটেজিক্যালি তারা এমনভাবে ফোর্টের গঠন বা ফোর্ট নির্মাণের জন্য জায়গাকে চয়েস করে যাতে পলিটিক্যালি এবং বাইরের শত্রুর আক্রমণ থেকে তারা নিজেদের রাজধানী অর্থাৎ বুন্দেলখণ্ডের রাজধানীকে তারা যাতে রক্ষা করতে পারে। একটা কর্নারে মানে একটা প্রান্তে রয়েছে হচ্ছে এই উঁচু জায়গাটা, এই জায়গাটা হচ্ছে রাজার আসন। দেওয়ানিয়ামে রাজার আসন কর্নারে কেন? মুঘল রাজদরবার বা রাজপুতি ঘরানার রাজদরবারে কিন্তু কর্নারে রাজার আসন থাকে না। এখানে কর্নারে তার একটাই কারণ হচ্ছে আমজনতার যে বিচার বা আমজনতার যে কথা শোনা, সেই সময় যাতে কোনো রকম পার্শিয়ালিটি না হয়, কোনো রকম বিষয়ে সিদ্ধান্ত শোনানোর ক্ষেত্রে রাজার তরফে যাতে পার্শিয়ালিটি কখনোই না ঘটে যায়, সেই কারণে আমজনতাকে রাজার চোখের সঙ্গে যাতে ডিরেক্ট কন্ট্যাক্টে, মানে কার বিচার আমি করছি এই ডিরেক্ট কন্ট্যাক্টে আনা হবে না, এই ভাবধারাটা থেকেই কিন্তু রাজার আসন এখানে একটা কর্নারে। আর এই যে কোর্টইয়ার্ডের জায়গাটা, এই জায়গাটায় হচ্ছে আমজনতার মানে এখানে মানে দাঁড়ানোর বা বসার, যাই হোক এই জায়গাটা। 1554-তে এখানকার রাজা হন মধুকর শাহ। তিনি ভারতীচাঁদের ভাই ছিলেন, এবং মধুকর শাহ পরবর্তীকালে এই রাজা মহল বা এই রয়্যাল বিল্ডিংয়ের কাজটা কমপ্লিট করেন এবং এই দেওয়ানি আম এই যে জায়গাটা, এই জায়গাটা রয়্যাল প্যালেসের মধ্যে অ্যাড করেন। এবং মধুকর শাহ ছিলেন প্রচণ্ড সাহসী রাজা, তিনি কাউকে ভয় পেতেন না। সেই সময় মুঘল বাদশাহ আকবরের শাসন চলছে দিল্লিতে, এবং মুঘল বাদশার সামনে তিলক পরে কোনো দেশীয় রাজা উপস্থিত হবেন সেটা তখন আইন বিরুদ্ধ ছিল। কিন্তু একবার দিল্লির দরবারে মধুকর শাহকে প্রেজেন্ট হতে বলা হলে তিনি কিন্তু মাথায় বিষ্ণুর তিলক নিয়েই
রাজ দরবারে যান, মানে মুঘল দরবারে যান, এবং মধুকর শাহের এই সাহসী পদক্ষেপ দেখে আকবর কিন্তু যথেষ্ট প্লিজড হন, এবং তারপর থেকেই কিন্তু এই দেশীয় রাজারা রাজ দরবারে বা মুঘল বাদশার সামনে তিলক পরিহিত অবস্থাতে মানে উপস্থিত হতে পারতেন। এবং সেই থেকেই মধুকর শাহ এই নামটার সঙ্গে একটা নতুন নাম আবার যোগ হয়ে যায়। বাদশার সামনে তিলক পরিহিত অবস্থায় যাওয়ার এই রিচুয়ালস, এটাকে তখন নাম দেওয়া হয় মধুকরী শাহী তিলক। এই যে তিনতলা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এইটা অ্যাকচুয়ালি মানে রাজামহলে ঢোকার উত্তরের দ্বার। তবে এই দ্বারটা দিয়ে এখন ভিজিটার্সরা আর এন্টার করতে পারে না, এর সাইড দিয়ে একটা প্যাসেজ মতো রয়েছে, সেখান থেকে এখন ঘুরে যেতে হয়। এই রাজামহলে এন্ট্রি করার পর আপনি এই জায়গাটা আসবেন যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। এটা অ্যাকচুয়ালি রাজার প্রাইভেট প্যালেস। এখানে রাজা, তার রানীরা এবং তাদের বাচ্চাদেরকে নিয়ে থাকতেন। এই জায়গাটার নাম হচ্ছে পেইন্টেড হল। এখানকার পেইন্টিংগুলোই হচ্ছে মেইন অ্যাট্রাকশন। বাট যেহেতু এই দুর্গ স্টোন ওয়ার্কের উপর বেসড নয়, চুনবালি, সুরকি, মর্টার, ইট এগুলো ইউজ করে তৈরি এবং বেশ অনেক জায়গায় ভগ্নপ্রায়, সেই কারণে এখানকার পেইন্টিংয়ের সৌন্দর্যকে আজকের দিনে বুঝতে পারাটা একটু ডিফিকাল্ট। ফোর্টের এই যে জালির কাজগুলো রয়েছে, এগুলো দেখুন প্রায় ভেঙে গেছে আর কি, মেনটেনেন্স সেভাবে হয় না। কিন্তু তাও এই যে জালির কাজগুলো হচ্ছে মানে এই ইনসাইডে যে রানীরা থাকতো তারা এই ভিতর থেকে বাইরেটাকে দেখার জন্য ইউজ করতো। বাইরের থেকে মানুষ ভিতরের মানুষকে দেখতে পারবে না। এই রাজামহলের টপ ফ্লোরে উঠে এসেছি, সিঁড়ি বিশাল উঁচু উঁচু। মই বেয়ে বাড়িতে উঠি না আমরা ইলেকট্রিকের কাজ করতে, সেই ল্যাডারের মতো মানে এখানকার সিঁড়ি স্টেপ। তো টপ ফ্লোরে উঠে এই হচ্ছে পুরো রাজামহলের চারদিকের এই ভিউটা, দুর্দান্ত ভিউ। এবং সম্পূর্ণ এই যে ছাদের এরিয়াটা, এই এরিয়াটাকে আপনি টোটালটা কিন্তু ওয়াকিং ট্রেলে কভার করতে পারবেন। সব কটা পার্ট সব কটার সাথে কানেক্টেড। নিচে নামা উপরে ওঠার জন্য অসংখ্য সিঁড়ি পেয়ে যাবেন আপনি। রাজা মধুকর শাহের 6 পত্নী ছিল। তো 6 পত্নীদের থাকার জন্য এইখানে তৈরি হয়েছিল হচ্ছে রানী মহল। সো এই রানী মহলের 3 পত্নী থাকতেন এই দিকটায়, আর অন্য 3 পত্নী থাকতেন এই পাশে। এখন যে পাশটা এসছি এটা হচ্ছে ডাইনিং হল। আর এই ডাইনিং হলের ছাদেও কিন্তু দারুণ সুন্দর কারুকার্য রয়েছে। এই হচ্ছে উপরে রুফটপটা। আর এই ডাইনিং হলে যখন খাবার খাবে সেই সময় যাতে পুরো এরিয়াটা ঠান্ডা থাকে তার ব্যবস্থাপনাটা দেখুন। এদিকে একটা ওয়াটার বডি রয়েছে, মানে ওয়াটার ট্যাঙ্ক ছোট টাইপের, এখানে ফোয়ারা টাইপের থাকতো, এখানটায় তলায় জল থাকতো। এবং উপরের দিকে এই দিকে উপরের সিলিংয়ে ওখানে এই যে উপরে আংটা মতো রয়েছে, এই আংটা দিয়ে এখানে বড় ভারী পর্দা টাইপের ঝোলানো থাকতো, এবং তার মধ্যে এখানকার জলটাকে স্প্রে হতো এবং পর্দাটাকে জলের মধ্যে থেকে রোল করানো হতো, এবং তার মানে সেই ভেজা যে পর্দাটা তার থ্রু দিয়ে হাওয়াটা পাস হতো। ফলে এই খাবারের জায়গাটা যখন মানুষ খাচ্ছে সেই সময় এই জায়গাটা তখন টোটাল যাতে ঠান্ডা হতে পারে সেই ব্যবস্থাপনা করা হতো এই জায়গাটাতে।
ম্যাক্সিমাম জায়গাতেই চুনবালি সুরকির উপরে যেহেতু কনস্ট্রাকশনটা দাঁড়িয়ে রয়েছে, সেই কারণে পেইন্টিংগুলো কিন্তু জায়গায় জায়গায় বিধ্বস্ত পরিস্থিতি, এবং যে কাঠের দরজাগুলো তৎকালীন সময় ছিল সেগুলো অনেক জায়গায় ভাঙা, সাইডে খুলে রাখা রয়েছে। তবে এই ফোর্টটা জানি না কেন কিছুটা গঠন শৈলী, গঠন ধাঁচ বা যেভাবে স্ট্রাকচারগুলোকে দাঁড় করানো হয়েছে আলাদা আলাদা নাম দিয়ে বা কিছু, এবং যেভাবে বিল্ডিংটাকে খাড়া করানো হয়েছে, এই স্ট্রাকচারটা দেখে আমার কিন্তু আমের স্ট্রাকচার লাগছে অনেকটা। অনেক জায়গাতেই রিস্টোরেশন হয়েছে, ফলে পুরনো গঠনশৈলীর সাথে মেলবন্ধন রেখে সেই স্ট্রাকচারকে তৈরি করা হয়েছে। কিন্তু কোথাও জানি না, আমার মনে হচ্ছে এটা রাজস্থানের জয়পুরের আমের ফোর্টের গঠন প্রণালীর সঙ্গে মানে কোথাও আমি এর মিল খুঁজে পাচ্ছি। যে ফার্স্ট এরিয়াটা যেখানটায় আমি দাঁড়িয়ে রয়েছি, এইটা হচ্ছে মর্দানা মহল, মানে পুরুষদের জন্য। আর এরপরে যেখানে আপনাদের রানী মহল, ডাইনিং হল এইসব দেখালাম, সেই জায়গাটা হচ্ছে জানানা মহল, মানে অন্দর মহল বা মেয়েদের জন্য। আর এই মর্দানা মহলে এইখানে এই যে প্ল্যাটফর্মটা দেখছেন, এই প্ল্যাটফর্মটা হচ্ছে ডান্সিং ফ্লোর, এবং এর মুখোমুখি এই দিকটা হচ্ছে দেওয়ানি খাস, যেখানে সেই সুন্দর পেন্টিংগুলো রয়েছে। এই দুটো ফ্লোর, এই জায়গাগুলো হচ্ছে দেওয়ানি খাস, অর্থাৎ রাজপরিবারের লোক বা মন্ত্রী পরিষদ, রাজার যে খাস লোকেরা, তাদের সঙ্গে রাজা দেখা করতেন এই দেওয়ানি খাসে। এই যে জায়গাটা, এটা হচ্ছে রাজামহল। এই রাজামহল এতক্ষণ ঘুরলাম, রাজামহল থেকে বেরিয়ে এখন যে জায়গাটা এসেছি, রাজামহলের ঠিক সামনেই বা পাশেই বলতে পারেন, এই জায়গাটার নাম হচ্ছে জাহাঙ্গীর মহল। এই যে এইটা জাহাঙ্গীর মহল, এবং জাহাঙ্গীর মহলের এই সাইডে এই যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, এই জায়গাটা হচ্ছে শীষমহল। মানে এই শীষমহলটা এখন আর দেখতে পারবো না, কারণ শীষমহলটা এখন হোটেলে কনভার্ট হয়ে গেছে, বাট আগে রাজাদের যুগে এটাই ছিল শীষমহল। এবং আর একটা জিনিস লক্ষ্য করুন, শীষমহলের উপরের এই যে আমার আঙুল বরাবর এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কিন্তু টোটালি রাজপুতি ঘরানা, যেটা বেঙ্গল থেকে রাজপুতি ঘরানাতে গেছে। এবং এই যে এই কি বলে এটাকে, পালকির উপরের এই যে স্টাইলটা, ছাউনি স্টাইলের, এইটা আপনি দেখতে পারবেন হচ্ছে রাজস্থানের জয়পুরের সিটি প্যালেসে গেলে, সেখানেও আপনি এই স্টাইলটা দেখতে পারবেন। আর আমের ফোর্টে তো অবশ্যই আছে। ওরছার রাজা বীর সিং দেও বুন্দেলা প্রথম, তার বন্ধু ছিলেন মুঘল বাদশাহ সম্রাট জাহাঙ্গীর। জাহাঙ্গীরকে আমন্ত্রণ জানিয়ে, জাহাঙ্গীরের রিসেপশনে জাহাঙ্গীরকে অভ্যর্থনা জানানোর জন্য এই মহল তৈরি করেছিলেন বীর সিং দেও বুন্দেলা। এই জাহাঙ্গীর মহলের স্ট্রাকচারের সঙ্গে কিন্তু বুন্দেলখণ্ডের রাজাদের রাজা প্যালেসের স্ট্রাকচারের ডিফারেন্স আপনি দেখতে পারবেন। এই যে দরজার এখানে, এই কার্নিশের এখানে সাপোর্টিং যে হাতির স্ট্রাকচারগুলো রয়েছে, এগুলো এখানকার ডিফারেন্স। এই যে দরজাটা পিছনের, এই দরজার যে ডিজাইন, সেটা এখানে ডিফারেন্ট। তারপর এই যে টোটাল জাহাঙ্গীর মহল একটা স্কোয়ার প্ল্যানের উপর দাঁড়িয়ে রয়েছে, এবং সেখানে চার কোনায় চারটে এই যে টোম, এই টোমটা হচ্ছে বেসিক্যালি মুঘল ঘরানার আর্কিটেক্ট। এই টোমটাও এখানে কিন্তু অনেকগুলো রয়েছে। সো এই জায়গাটা সম্রাট জাহাঙ্গীর আসবেন বলে যে রাজা যে বানিয়েছিলেন, তার মানে রাজার সঙ্গে জাহাঙ্গীরের সখ্যতা কতখানি সেটা মানে অবশ্যই বোঝা যাচ্ছে। সেলিম তথা জাহাঙ্গীর যখন কম বয়সী, তখন তার স্বাভাবিকভাবেই মানে কি বলে, মানে সে চঞ্চল, তার সেই চপলতাকে কন্ট্রোল করার মতো সময় আকবরের কাছে ছিল না। তো সম্রাট আকবর কি করলেন, জাহাঙ্গীরকে কন্ট্রোলে রাখার জন্য তার একজন গার্জিয়ান স্বরূপ তত্ত্বাবধায়ক হিসাবে নিযুক্ত করলেন আবু ফয়জলকে। এবং এই আবু ফয়জল সবসময় জাহাঙ্গীরের সঙ্গে সঙ্গে রয়েছেন। আর এই আবু ফয়জলের হাত থেকে জাহাঙ্গীর ছুটকারা পাওয়ার জন্য তিনি তখন তার বন্ধু রাজা এই বুন্দেলখণ্ডের এই রাজার সহায়তা নিলেন, এবং এই বীর সিং বুন্দেলার সঙ্গে সহায়তা নিয়ে মানে তার সাহায্য নিয়ে, তার সঙ্গে প্ল্যান করে তারা এই আবু ফয়জলকে হত্যা করেন। এবং আবু ফয়জলকে হত্যার পর থেকে তাদের বন্ধুত্ব আরও সুদৃঢ় হয়। পরবর্তীতে দিল্লির মসনদে যখন জাহাঙ্গীর বসেন, সেই সময় সম্রাট জাহাঙ্গীর যাতে এখানে এসে তার বন্ধুর কাছে থাকেন, বন্ধুর সঙ্গে থাকেন, ঠিক সেই কারণেই কিন্তু এই জাহাঙ্গীর মহল তৈরি করেছিলেন বীর সিং দেও বুন্দেলা। এবং মহল তৈরির পর জাহাঙ্গীর কিন্তু এখানে ঠিক এক রাতের জন্য এসেছিলেন তার সেনাবাহিনী, সৈন্য সামন্ত পরিবারবর্গকে নিয়ে। তার এক রাতের আবাস স্থল এত বড় জাহাঙ্গীর মহল। ব্যাক সাইডে সরাসরি এই দিকটায় একদম মুখোমুখি দেখুন, এই দিকটা এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা হচ্ছে উট থাকার জায়গা, উটখানা।
দিকটা হচ্ছে আপনার এই মহলের ইস্ট, আর এই দিকটা হচ্ছে আপনার নর্দার্ন সাইড। এই নর্দার্ন সাইডে এখান থেকে দারুণ সুন্দর বেতোয়া রিভার দেখা যাচ্ছে, এবং সেই সাথে যে রেল ব্রিজটা ক্রস হয়, এর আগে যারা আমার চম্বল এক্সপ্রেসের ভিডিও দেখেছেন তারা জানেন যে চম্বলে আমি এসেছি কলকাতা থেকে। তো চম্বল কিন্তু এই বেতোয়ার এই রেল রিভার ব্রিজ ক্রস করে দেন আপনার গোয়ালিয়রের দিকে যাচ্ছে। এখানটা হচ্ছে এইখানকার বুন্দেলখন্ডি রাজার হচ্ছে ডান্সারের কোঠি। তো ডান্সারের বাড়ি এইটা, রয়েছে জাহাঙ্গীর মহলে, পিছনে বেতোয়া আর রেল রিভার ব্রিজ, সেই সাথে এদিকে হচ্ছে উটখানা, আর তার সাথে এই ভাস্ট এরিয়া জুড়ে রয়েছে হচ্ছে বুন্দেলখণ্ডের মালভূমি রিজিয়ন। জাহাঙ্গীর মহলের কাজগুলো অনেকটাই বেটার, এবং মুঘল ঘরানার সাথে রাজপুতি স্টাইলের এত সুন্দর মেলবন্ধন, এবং যেটা আজকেও প্রেজেন্ট রয়েছে, সত্যি অভূতপূর্ব। ঝাঁসি যারা ঘুরতে আসছেন, আগে ওরছা ঘুরুন, তবেই কিন্তু ঝাঁসির ফ্লেভারকে উপভোগ করতে পারবেন। এই জাহাঙ্গীর মহল 4 তলা। এই জাহাঙ্গীর মহলের একটা ফ্লোর রয়েছে বেসমেন্টে, আর বেসমেন্টের সেই ফ্লোরেই কিন্তু 100খানা ঘর রয়েছে। আর এই যে এই জায়গাটা এলাম, এইখানে হচ্ছে 3টে ফ্লোর, আর এই 3টে ফ্লোরে টোটাল 136টা ঘর রয়েছে। তাহলে 100 + 136, টোটাল 236টা ঘর রয়েছে জাহাঙ্গীরের এক রাতের বাসমহল এই জাহাঙ্গীর মহলে। যেরকমটা বলেছিলাম যে রাজা রুদ্রপ্রতাপ গড়কুন্দার থেকে তার ক্যাপিটাল মানে রাজধানীকে নিয়ে আসেন এই ওরছাতে কিছু স্ট্র্যাটেজিক্যাল কারণে, আর সেই গড়কুন্দার কিন্তু এই ওরছা থেকে 53 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই বড়শিগুলোকে দেখে নেই, বড়শিগুলো কিন্তু প্রচণ্ড ধার, এই যে এই বড়শিগুলো, এবং পুরো দরজাটাতেই এই বড়শি এরকম রয়েছে, যাতে শত্রুরা আক্রমণ সহজে করতে না পারে, কারণ করতে গেলে এটা আগে তাদের বডিতে পুশ করবে। কিন্তু এই দরজাটা ব্যাড লাক, স্ট্যান্ডিং পজিশনে নেই, পড়ে গেছে। ওরছা ফোর্ট থেকে বাইরে বেরিয়ে আপনি এখানে রাস্তায় প্রচুর স্ট্রিট ফুডের দোকান পাবেন, যেখানে আপনি চা, কফি, জুস, কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল এইসবও যেরকম পাবেন, সেই সাথে আবার ম্যাগি, পাস্তা, স্যান্ডউইচ, বার্গার, পিৎজা সব কিছু রয়েছে, এবং ভেতরে বসে খাওয়ার এসি ব্যবস্থাও রয়েছে, বাইরেও চেয়ার টেবিল রয়েছে, আর বেশ কিছু মিষ্টির দোকানও এখানে রয়েছে। এই সমস্ত কিছু ভ্রমণ পর্ব আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি এবং জিআরসির সঙ্গে থাকবেন আর পাশে থাকবেন। মধ্যপ্রদেশের ভ্রমণ পর্ব আরও একটু বাকি রয়েছে, তাই মধ্যপ্রদেশের সিরিজ দেখার জন্য বাকি ভিডিওগুলোর লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আর সম্পূর্ণ সিরিজ দেখার জন্য সাথে থাকার অনুরোধ রইল সকলের কাছে। ওরছা থেকে আজকের মতো ভিডিওতে আমি এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে ঝাঁসির দুর্গ থেকে। সো আজকের মতো টাটা।